আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রিয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক থাকা গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। দেশটির সাথে সম্পর্কের অবনতিতে লাভবান হয়নি কোনো পক্ষই। রাখাইনে চলমান রাজনৈতিক অস্থিরতায় অস্বস্তিতে ঢাকা। পরিস্থিতি স্বাভাবিক হলে রোহিঙ্গা প্রত্যাবাসন এগিয়ে নেওয়ার তাগিদ পররাষ্ট্র উপদেষ্টার। অন্ধ্রপ্রদেশ সরকারের কার্যক্রমে দেশবাসী উদ্বিগ্ন বলছে বিএনপি। যথাযথ সংস্কারের পরে নির্বাচনে আগ্রহী জামাত। এবং হঠাৎ করেই চড়া নিত্যপণ্যের বাজার। ৮০ টাকার নিচে মিলছে না সবজি। ভরা মৌসুমেও ঝাঁজ বাড়ছে পেঁয়াজের। এক সপ্তাহে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, গত ১৫ বছরে দেশটির সঙ্গে সম্পর্কের যে অবনতি হয়েছে তাতে কোনো পক্ষই লাভবান হয়নি। তবে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করতে গিয়ে দক্ষিণ এশিয়ার অন্য দেশের সঙ্গে সাংঘর্ষিক অবস্থায় চলে না যায় সেদিকেও লক্ষ্য রাখার তাগিদ তাদের। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। প্রায় ১৫ বছর পর ঢাকায় বাংলাদেশ পাকিস্তানের বৈঠক। ২৪-এর গণ অভ্যুত্থানে আওয়ামী শাসনের পতনের পর দুই দেশের সম্পর্কে এক নতুন মোড়। যদিও কূটনৈতিক এ সম্পর্কের উন্নতির ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই, তবে এবার ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলোই গুরুত্ব দেয় বাংলাদেশ। ৭১-এ গণহত্যার বিষয়ে পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়াদের প্রত্যাবাসন এবং বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর সহ আলোচিত ইস্যুগুলো তুলে ধরে বাংলাদেশ। পাকিস্তানও এসব বিষয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করে। আমি মনে করি এটা ওয়েলকাম ইনিশিয়েটিভ। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটাকে যে লেভেলে নিয়ে যাওয়া হয়েছিল, এটার বাস্তব কোনো ভিত্তি আমার কাছে মনে হয়নি। মানে যুক্তিহীন একটা সিদ্ধান্ত ছিল আর কি। পাকিস্তানের কাছ থেকে যে ধরনের পাওনা টাওনা, এগুলোর বিষয়ে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। কিন্তু তার মানে এই না যে আমরা পাকিস্তানের সাথে একটা ডিপ্লোম্যাটিক সম্পর্ক রাখতে পারবো না। মনে রাখতে হবে যে সব দ্বিপাক্ষিক সম্পর্কই আমাদের প্রয়োজনের আঙ্গিকে নিরূপিত হয়। কাজেই সকলের সাথে যে সম্পর্ক একরকম হবে তা কিন্তু নয়। আমাদের স্বার্থের আলোকে কারোর সাথে একটু বেশি হবে, কারোর সাথে একটু কম। বিশ্লেষকরা বলছেন, গত ১৫ বছরে দুদেশের সম্পর্কের যে অবনতি হয় তা কারোর জন্যই ভালো হয়নি। তবে ভারত বা অন্য কোনো দেশের স্বার্থে নয়, বরং নিজেদের প্রয়োজনে পাশের দেশগুলোর সাথে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ দেন তারা। দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব নেতিবাচকভাবে তৃতীয় পক্ষের উপর যাক, অথবা তৃতীয় পক্ষ সেটা নিয়ে পীড়িত হোক। আমি মনে করি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হলে তাতে ভারতের খুব চিন্তিত হওয়ার কোনো কারণ তো দেখছি না। দক্ষিণ এশিয়া হলো আমার কথা মতো চলবে, এই যে মানসিকতা থেকে ভারত এখনো মুক্ত হইতে পারে নাই। আমরা অবশ্যই আমাদের সভরিং পজিশন, সার্বভৌমত্বের যে অবস্থান, আমাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এখানে আমরা কেন কম্প্রোমাইজ করব? এবং সেটা সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি হোয়াট উই আর ডুইং, বা যেভাবে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের বিষয়গুলো আগাচ্ছে, ফাইন, এটা বাংলাদেশের জন্য ভালোই হবে। আগামী ২৭ ও ২৮ এপ্রিল ঢাকা সফরে আসছেন দেশটির উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শেষ পর্যন্ত দুদেশের অমীমাংসিত বিষয়গুলোর কতটা অগ্রগতি হয় তাই দেখার অপেক্ষা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাখাইনে চলমান রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশ অস্বস্তিতে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পরিস্থিতি স্বাভাবিক হলে রোহিঙ্গা প্রত্যাবাসনে উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি তাগিদ দিয়েছে ঢাকা। দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর উপায় খুঁজছে বলেও মার্কিন প্রতিনিধি দলকে জানানো হয়েছে। ফজলে রাব্বির রিপোর্ট। বৃহস্পতিবার ঢাকার কূটনৈতিক পাড়া ছিল সরগরম। পাকিস্তানের পররাষ্ট্র সচিব ছাড়াও ঢাকায় দিনভর ব্যস্ত সময় পার করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক এবং অ্যান্ড্রু হেরাপ। পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপের সাথে ছিলেন মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেন্স। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, মিয়ানমারের রাখাইন রাজ্য নিয়ে বাংলাদেশ যে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে, মার্কিন প্রতিনিধি দলের সাথে সে বিষয়ে আলোচনা হয়েছে।
তাগিদ দেওয়া হয়েছে রোহিঙ্গা সমস্যা সমাধানের। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায় তারপর শান্তি আসবে না, এটা আমি খুব শক্তভাবে বলেছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। কাজে এই ডিফিকাল্ট সিচুয়েশন, দেয়ার উইল বি এ টাইম যখন হয়তো এই সমস্যাটা স্থিতি আসবে এবং একটা সমাধানের দিকে যাবে। তখন আমাদের যে বন্ধু রাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে, তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে, যে রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করতে হবে এবং তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিকের সাথে বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার উপায় খোঁজা হচ্ছে বলে ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখান থেকে। ফরেন সার্ভিস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের দাঙ্গার জন্য বাংলাদেশকে দায়ী করে মমতা ব্যানার্জির মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে দেশবাসী উদ্বিগ্ন বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ইলিয়াস আলী চৌধুরী আলম সহ গুমের শিকার বিএনপি নেতাদের সন্ধান দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব সমাবেশে তিনি বলেন, বিএনপি যাতে জনগণের রায় নিয়ে ক্ষমতায় যেতে না পারে সেজন্য অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনকে এড়িয়ে যাচ্ছে। বিএনপির এ নেতা অভিযোগ করেন, গত 17 বছর গণতন্ত্র ধ্বংস, গুম, খুন, বিরোধী মত দমনের সাথে জড়িতদের নানাভাবে রক্ষা করা হচ্ছে। অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, নতুন করে ফ্যাসিবাদের জন্ম নেয়ার যে কোনো অপচেষ্টা দেশের মানুষ প্রতিহত করবে। যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। যারা গণতন্ত্র গত 15-16 বছর ধরে ধ্বংস করেছে, নিশ্চিহ্ন করেছে, তাদেরকে কোনো না কোনো ভাবে রক্ষা করা হচ্ছে, কোনো না কোনো ভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতিবিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করেন। প্রধান উপদেষ্টার ঘোষিত ডেডলাইনের মধ্যে সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। সকালে লাকসাম উপজেলা ও পৌরসভার উদ্যোগে লাকসাম স্কুল মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন, জামাতে ইসলামী নির্বাচনে যেতে চায়, তবে সেই নির্বাচন হতে হবে যথাযথ সংস্কারের মাধ্যমে। ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে, একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে আমরা যে অভিযাত্রা শুরু করেছি, তিনিও নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি, আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন, এর মধ্যেই সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি। বোমা বানানোর জনপদে পরিণত হয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন। গত 2 যুগে বোমার আঘাতে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 2000-এরও বেশি মানুষ। থানায় মামলা হয়েছে 70-টিরও বেশি। তারপরও থামানো যায়নি বোমা সন্ত্রাস। স্থানীয়রা বলছে, জলিল মাতবরের কথা অনুযায়ী তার দল না করলে দেয়া হচ্ছে নানা ধরনের হুমকি, করা হচ্ছে হয়রানিমূলক মামলা। শরীয়তপুর থেকে রকুনুজ্জামান পারভেজের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। বালতি ভর্তি বোমা নিয়ে প্রতিপক্ষের উপর চলছে বোমা বৃষ্টি। খোলা মাঠে একের পর এক বোমা বিস্ফোরণের দৃশ্য দেখে মনে হতে পারে এটা কোনো যুদ্ধক্ষেত্র। কয়েকদিন আগে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে এই বোমা বিস্ফোরণের দৃশ্য সারা দেশের মানুষকে আতঙ্কিত করে তোলে। বোমা বানানোর জনপদে পরিণত হয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন। প্রভাবশালীদের মদদে যেখানে সেখানে চলছে বোমা বানানো। নৌকায়, বন জঙ্গলে, বাড়ির আঙিনা, মাঠে ময়দানে সবখানেই চলছে হাত বোমা বানানো। বিলাসপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একে অপরের উপর বোমা মারছে একই গ্রামের মানুষ।
এ লড়াই চলছে দীর্ঘ ৪১ বছর ধরে। স্থানীয়রা বলছেন, গত ২ যুগে বোমার আঘাতে কমপক্ষে ৮ জন মারা গেছেন, আহত হয়েছেন ২,০০০-এরও বেশি মানুষ। থানায় মামলা হয়েছে প্রায় ৭০টি। তারপরেও থেমে নেই বোমা হামলা, দাঙ্গা, হাঙ্গামা। মানে ওই দলে মিলি না দেখে আম গাছে 2 লাখ টাকা চাইছে, আমরা দেই নাই কা, আর মিলিও নাই কা। তার জন্য আমাগো দোকানের মাল সামানা সব নিয়ে গেছে। আমরা দলবল করে এলে আমগো বাতে করে থাকতে দিব না। বোমা বানায় সেটাও জানি, বানায় থুই কহেও জানি, কিন্তু পুলিশ খবরদার নিলে ওরা সরাই ফেলায়। স্থানীয়দের দাবি, এলাকার জলিল মাতবর তার আধিপত্য বজায় রাখতে অনুসারীদের দিয়ে বানান এসব হাত বোমা। সরঞ্জাম বেশিরভাগই আসে চাঁদপুর অঞ্চল থেকে। সম্প্রতি দুপক্ষের বোমা হামলার ঘটনা এখন পুরো এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। আমরা সাধারণ মানুষ চাইতেছি শান্তি, আর এসব মারামারি যাতে না হয়, বোমাবাজি জানি না হয় এই এলাকায়। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, এলাকাবাসীর নিরাপত্তায় বিলাসপুর গ্রামে সবসময় টহল দিচ্ছেন পুলিশ। বিলাসপুরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের নিয়মিত পুলিশি টহল কার্যক্রম অব্যাহত আছে দিনে এবং রাতে, এবং একই সাথে এলাকার যারা নিরীহ মানুষ এবং যারা ভুক্তভোগী তারা যাতে কোনো রকমের আতঙ্কে না থাকে সেই জন্য আমাদের ওখানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে যাতে আর এসব ঘটনা না ঘটে সে ব্যবস্থা নিতে কাজ চলছে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। রমজান জুড়ে সব ধরনের সবজির দাম তুলনামূলক কম থাকলেও ঈদের পর থেকে হঠাৎ করেই চড়া সবজি সহ নিত্যপণ্যের বাজার। এদিকে ভরা মৌসুমেও ঝাঁজ বাড়ছে পেঁয়াজের। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। চালের সংকট না থাকলেও বাজারে এখনো স্বাভাবিক হয়নি এর দাম। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। ঈদ নববর্ষের পর হঠাৎই যেন সবজির বাজারে কালবৈশাখী ঝড়। বেশিরভাগ সবজির দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। 70 থেকে 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। রাজধানীর পলাশী কাঁচা বাজারে ক্রেতা উপস্থিতি কম। এই এলাকায় শিক্ষার্থীদের বসবাস বেশি। বাজার করতে এসে হিমশিম দশা তাদের। বাজারে তেল নাই, সবজির দাম আগের চাইতে অনেকটা বেশি। সবকিছু মিলিয়ে এখন একটু আগের তুলনায় বেশি হ্যাসেল যাচ্ছে। ভোগান্তির বিষয় হচ্ছে তেলের ক্ষেত্রেই। কোথাও হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল আমরা খুঁজে পাচ্ছি না, আর যেটাও পাচ্ছি সেটা হচ্ছে যে 1 কেজি বা 2 কেজির। তা আমাদের স্টুডেন্ট যারা তাদের তো এত তেল লাগে না। গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহে সব সবজি 10-15 টাকা কেজিতে বেশি। যেমন লাউ আজকে বিক্রি করতেছি 70-80, সিম বিক্রি করতেছি 70-80, পটল 60, ভেন্ডি 70, ঝিঙ্গা 80, কাকল আছে 140 টাকা কেজি, জালি আছে পার পিস 60 টাকা, বাঁধাকপি আছে পার পিস 50 টাকা, ফুলকপি আছে পার পিস 80 টাকা। এদিকে হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দাম। আরও বাড়তে পারে বলে শঙ্কা জানালেন খুচরা ব্যবসায়ীরা। অস্থিরতা কমেনি চালের বাজারেও। চালের দাম তো সব চালের বাড়তি। আপনার মিনিকেট চালে গেছে ভালোটা, একদম ভালোটা পাইকারি মার্কেটে 82 টাকা। আমরা রমজানের মতো যদি সবসময় আগের মতো থাকতো তাহলে আমাদের জন্য আরো বেটার হইতো। আমাদেরকে স্লিপও দেখায় না, দামও বলে না যে কি জন্য বাড়ছে। অনেক সময় যদি বলি যে আমাদের একটা ক্যাশ মেমো দিয়ে দেন, ম্যাজিস্ট্রেট আসে দেখানোর জন্য, বলে যে ক্যাশ মেমো দেওয়া যাবে না, নিলে নেন, না নিলে চলে যান। আরো দ্বারা এটা বলে আমাদেরকে। আমরা তো চাই যে আসলে সবসময় একটা স্টেবল কন্ডিশনে থাকুক বাজার দরটা, তাহলে আমরা যারা সাধারণ ভোক্তা আছি ওদের জন্য সুবিধা। যদিও বাজারে মাছ আর মুরগি নিয়ে স্বস্তিতেই আছেন ক্রেতারা। কেজিতে 10 টাকা পর্যন্ত কমে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকায়। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। সংবিধান নয়, দেশের জন্য নতুন গঠনতন্ত্র দরকার বলে মন্তব্য করেছেন সাহিত্যিক গবেষক ফরহাদ মজহার। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সফলতা পেতে হলে গণসংস্কৃতির প্রচলন করতে হবে। এবারের চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে সেই গণসংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটেছে বলে অভিমত তার। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সংস্কৃতি প্রেক্ষিত নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনার সভায় এসব কথা বলেন তিনি। এ সময় নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে নতুন সংস্কৃতি গড়ে তুলতে হবে। চাঁপাইনবাবগঞ্জে বেগুনি রঙের ধান চাষ করে সাড়া ফেলেছেন কৃষক রবিউল ইসলাম। শুরুতে নতুন ফসল আবাদে কিছুটা সংশয় থাকলেও এখন ফলন দেখে তার চোখে মুখে আশার ঝিলিক। আর এ সাফল্য দেখে অনেকেই আগ্রহী হয়ে উঠছেন নতুন জাতের এ ধান চাষে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ইউটিউবে দেখে বেগুনি রঙের ধান চাষে উদ্বুদ্ধ হন কৃষক রবিউল ইসলাম। এরপর অনলাইনে অর্ডার দিয়ে 300 টাকা কেজি দরে 2 কেজি বীজ সংগ্রহ করে 12 কাঠা জমিতে চাষ করেন এ ধান। প্রচলিত ধান গাছের পাতার রং সবুজ, কিন্তু তার জমিতে এখন শোভা পাচ্ছে বেগুনি রঙের ধান গাছ। ধান গাছ ও শীষের চেহারা দেখে ভালো ফলনের আশা রবিউলের। 300 টাকা অর্ডার দিয়ে 2 কেজি ধান লেনে 12 কাঠা জমি লাগাচ্ছি।
তো ইনশাল্লাহ ধান ভালো হয়েছে। তো এর ফলে বিঘায় 30 মণ হবে, এটা আশাবাদী। বিস্তৃত সবুজ বোরো ক্ষেতের মধ্যে বেগুনি রঙের ধান গাছ দেখে অবাক পথচারীরা। এক নজর দেখতে ধান ক্ষেতের পাশে ভিড় জমে গেছে। অনেকেই এই ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন। চোখ জুড়িয়ে যাচ্ছে। ধান তো সাধারণত সবুজ রঙের হয়, কিন্তু এটা দেখছি বেগুনি রঙের। ধানটা দেখে ভালো লাগলো, ফুটেছে ভালো, যদি ফলন ভালো হয় তা আমরা যেন চাষাবাদটা করব। রবিউল ভাইয়ের কাছে বীজটা চাই আমি, যে ধানটা হলে ভাই বীজটা দেবো, আমি নিজে সংগ্রহ লাগাবো। জীবনে দেখিনি, আমি এর আগে দেখিনি ধানটা, এই কালার ধান দেখুন ভালো হয়তো লাগাবো। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ধান লাগানোর পর থেকে কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে সেটা মনিটরিং এর মধ্যে রাখছি এবং মাঝে মাঝে আমরা সেটা অবজারভেশন করছি এবং কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি এবং সেটা রোগ বালার উপদ্রব কেমন আছে এবং এটার ফলন কেমন আছে এটা আমরা অবজার্ভ রাখছি। যদি রোগ বালার উপদ্রব কম থাকে এবং ফলন সন্তোষজনক হয় তাহলে পরবর্তীতে আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এটা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করব। ভালো ফলন পেলে নতুন জাতের এই ধান চাষ বাড়বে বলে জানালেন কৃষি কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আমানত সংগ্রহে সেরা কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন ও তাদের মাঝে চেয়ারম্যানস অ্যাওয়ার্ড প্রদান করল দেশের অন্যতম প্রধান শরিয়া ভিত্তিক আল আরাফা ইসলামী ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে 8টি ক্যাটাগরিতে সেরা 24 জন কর্মকর্তাদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ প্রণোদনা প্রদান করেন। এছাড়া বিশেষ কৃতিত্বের জন্য ব্যাংকের বিভিন্ন পর্যায়ের 524 জন কর্মকর্তা চেয়ারম্যানস অ্যাওয়ার্ডে ভূষিত হন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব রাফাত উল্লাহ খান, পর্ষদ পরিচালক শাহিন উল ইসলাম, আব্দুল ওয়াদুদ, মোহাম্মদ আশরাফুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক থাকা গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। দেশটির সাথে সম্পর্কের অবনতিতে লাভবান হয়নি কোনো পক্ষই। রাখাইনে চলমান রাজনৈতিক অস্থিরতায় অস্বস্তিতে ঢাকা। পরিস্থিতি স্বাভাবিক হলে রোহিঙ্গা প্রত্যাবাসনে এগিয়ে নেওয়ার তাগিদ পররাষ্ট্র উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে দেশবাসী উদ্বিগ্ন বলছে বিএনপি। যথাযথ সংস্কারের পরে নির্বাচনে আগ্রহী জামাত। এবং হঠাৎ করেই চড়া নিত্যপণ্যের বাজার, 80 টাকার নিচে মিলছে না সবজি। ভরা মৌসুম ও ঝাঁজ বাড়ছে পেঁয়াজের, এক সপ্তাহে বেড়েছে 15 থেকে 20 টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।